সকাল ৬টা আমার শাশুড়ি মালতী বেগম হঠাৎ দরজা খুলে ঘরে ঢুকে চিৎকার করে বললেন, তোমার মায়ের অ্যাপার্টমেন্ট বিক্রি থেকে পাওয়া ৭ কোটি টাকা কোথায়? আমার স্বামী মিস্টার ইয়াসিন তার পিছনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এই টাকা আমার ভাই রায়ানের ঋণ শোধে ব্যবহার করা হবে। আমরা তো পরিবার। আমি কোনো প্রতিবাদ করলাম না, চিৎকারও করলাম না, শুধু চুপচাপ ঘুরে দাঁড়ালাম আর তাদের রেখে গেলাম এমন এক সত্যের সামনে যা তারা কখনো কল্পনাও করেনি। মালতী বেগম দরজায় না নক করেই ঘরে প্রবেশ করেছিলেন। তোমার মায়ের অ্যাপার্টমেন্টের টাকা কোথায়? তিনি কঠোর স্বরে জিজ্ঞেস করলেন। আমি ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়েছিলাম, হাতে ছিল পার্স এবং ব্যাংকের কাগজপত্র। মাত্রই আমি আমার প্রয়াত মায়ের ঢাকার অ্যাপার্টমেন্ট বিক্রি শেষ করে ফিরেছি। ৭ কোটি টাকা, এই অঙ্কটি শুধু টাকা নয়, বরং আমার মায়ের সারা জীবনের ত্যাগের প্রতিচ্ছবি। হাসপাতালের দীর্ঘ শিফট, নিঃশব্দ ক্লান্তি এবং একা আমাকে মানুষ করে তোলার সংগ্রাম। আমি ধীরে বললাম, মিস্টার ইয়াসিন সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন। তার মুখে ছিল সেই পরিচিত সতর্ক ভাব যখন সে জানত সে একটি সীমা অতিক্রম করেছে। আইরিন, সে নরম কণ্ঠে বলল, বসো। মালতী বেগম তাচ্ছিল্যে হাসি দিয়ে বললেন, কে শিশুর মতো ব্যবহার করা বন্ধ করো, সরাসরি সত্যটা বলো। আমার বুক ভারী হয়ে উঠল। কি সত্যি? মিস্টার ইয়াসিন গভীর শ্বাস নিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই টাকা রায়ানের ঋণ শোধের ব্যবহার করা হবে। এক মুহূর্তের জন্য আমি বিশ্বাস করতে পারছিলাম না রায়ানের ঋণ। তার ভাই রায়ান বছরের পর বছর নিজের জীবন নষ্ট করেছে ব্যর্থ ব্যবসা, জুয়া, অনাদায়ী ঋণ। প্রতিবারই পরিবার তাকে বাঁচিয়ে এসেছে। মালতী বেগম সামনে এগিয়ে এসে বললেন, সে আমাদের পরিবার। তোমার মা নিশ্চয়ই সাহায্য করতে চাইতেন। আমি হালকা হাসলাম, তবে সে হাসিতে কোনো আনন্দ ছিল না। আমার মা রায়ানকে ভালোভাবে চিনতেনও না। মিস্টার ইয়াসিনের মুখ কঠিন হয়ে গেল। এটা স্বার্থপর হওয়ার সময় নয়। স্বার্থপর, এই শব্দটি আমার হৃদয়ে আঘাত করল। আমার মা ৬ মাস আগে মারা গেছেন। আমি বললাম, আমি একাই সব করেছি, অ্যাপার্টমেন্টের কাগজপত্র, আইনগত কাগজ, সব দায়িত্ব। তোমরা কেউ ছিলাও না। আর এখন তোমরা আমার মায়ের টাকার ভাগ্য আগেই নির্ধারণ করে ফেলেছো। ইয়াসিন কিছুক্ষণ চুপ রইল, আর সেই নীরবতায় সব সত্য স্পষ্ট হয়ে গেল। এটি কোনো আলোচনার বিষয় নয়, সিদ্ধান্ত আগেই না হয়ে গেছে। আমি রায়ানকে কথা দিয়ে ফেলেছি। সে স্বীকার করলো। আমার বুক কেঁপে উঠল। আমরা মালতী বেগম গর্ব ভরে বললেন, তুমি বিবাহিত, তোমার সম্পত্তি এখন তোমার স্বামী। আমি তাদের দুজনের দিকে তাকালাম, আর আমার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এলো। না ভাঙা, না আবেগ, শুধু দৃঢ় সিদ্ধান্ত। তারা ভেবেছিল আমি দুর্বল, তারা ভেবেছিল আমি মেনে নেব। আমি ধীরে ধীরে ফাইলটি টেবিলে রাখলাম। মিস্টার ইয়াসিনের চোখের চোখ রেখে বললাম, তোমরা ঠিকই বলেছ, আমার ও তোমাদের জন্য একটি চমক আছে। মিস্টার ইয়াসিন আমার চোখের দিকে তাকিয়েছিল। সেই চোখে বিস্ময় ছিল না, বরং ছিল এক ধরনের আত্মবিশ্বাস, যেন সে আগে থেকেই ধরে নিয়েছে আমি কিছুই করতে পারবো না। মালতী বেগমও পাশে দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে হাসছিলেন। পুরো ঘরটা যেন তাদের দখলে চলে গেছে। আমি ধীরে ধীরে ফাইলটা টেবিলের উপর রেখে দিলাম। কাগজের শব্দটা তখন অদ্ভুতভাবে ভারী মনে হলো, যেন এটা শুধু কাগজ না, আমার মায়ের শেষ স্মৃতি। আমারও তোমাদের জন্য একটা চমক আছে, আমি শান্ত গলায় বললাম। মালতী বেগম ভ্রু কুঁচকে ফেললেন। চমক? কি আবার নাটক শুরু করছো? আমি কোনো উত্তর দিলাম না। ধীরে ধীরে আমার পাঁচটা খুললাম। ভেতর থেকে একটা ছোট কালো ইউএসবি ড্রাইভ বের করলাম। মিস্টার ইয়াসিন একটু অস্বস্তিতে নড়ে উঠল। এটা কি? আমি তার প্রশ্নের দিকে তাকিয়ে বললাম, আমার মায়ের অ্যাপার্টমেন্ট বিক্রির সব প্রক্রিয়া, ব্যাংক ট্রান্সফার, আইনজীবীর সাথে সব কথোপকথন আর কিছু গুরুত্বপূর্ণ রেকর্ড এখানে আছে। ঘরে হঠাৎ নীরবতা নেমে এলো। আমি আবার বললাম,
আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মায়ের লেখা একটা উইল আছে। মালতী বেগম সঙ্গে সঙ্গে এগিয়ে এলেন। উইল? ওটা তো আমরা দেখিনি। আমি হালকা হাসলাম। দেখবে কিভাবে, কারণ ওটা তোমাদের জন্য না। মিস্টার ইয়াসিন এবার একটু কঠিন গলায় বলল, আইরিন, এইসব নাটক বন্ধ করো। তুমি অতিরিক্ত ভাবছো। আমি তার দিকে তাকালাম। চোখে এবার কোনো দ্বিধা ছিল না। নাটক না ইয়াসিন, বাস্তবতা। আমি টেবিলের পাশে রাখা ল্যাপটপটা খুললাম। ধীরে ধীরে ইউএসবি লাগালাম। স্ক্রিনে কিছু ফাইল খুলে গেল। মায়ের স্বাক্ষর করা একটা ডকুমেন্ট সামনে ভেসে উঠল। আমি বললাম, আমার মা মারা যাওয়ার 2 মাস আগে এই উইল তৈরি করেছিলেন। উনি জানতেন তোমাদের মতো মানুষরা সুযোগ খুঁজবে। মালতী বেগমের মুখ শক্ত হয়ে গেল। অসম্ভব, তোমাদের মা আমাদের পরিবারকে অপমান করবে না। আমি ঠান্ডা গলায় বললাম, তিনি অপমান করেননি, তিনি শুধু সত্য লিখে গেছেন। আমি স্ক্রিনটা ঘুরিয়ে তাদের দিকে ধরলাম। মিস্টার ইয়াসিন একটু এসে পড়তে শুরু করলো। তার মুখ ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। উইলে পরিষ্কার লেখা ছিল, আমার মৃত্যুর পর আমার সব সম্পত্তি শুধুমাত্র আমার মেয়ে আইরিনের নামে থাকবে। কোনো স্বামী, শাশুড়ি বা অন্য কোনো আত্মীয় এই সম্পত্তির ওপর কোনো দাবি করতে পারবে না। ঘরে যেন বাতাস থেমে গেল। মালতী বেগম একটা ধাক্কায় পিছিয়ে গেলেন। এটা মিথ্যা, আমি শান্ত গলায় বললাম। নোটারাইজড আইনজীবীর স্বাক্ষর আছে, সরকারি রেজিস্ট্রেশনও আছে। মিস্টার ইয়াসিন এবার আমার দিকে তাকালো। তার কণ্ঠ একটু কাঁপছে। তুমি আগে বলনি কেন? আমি তার দিকে এক ধাপ এগিয়ে গেলাম। তোমরা তো জিজ্ঞেসও করনি ইয়াসিন, তোমরা ধরে নিয়েছিলে সব কিছু তোমাদের। মালতী বেগম হঠাৎ চিৎকার করে উঠলেন, তুমি আমাদের ফাঁদে ফেলেছো। আমি মাথা নাড়লাম না, আমি শুধু চুপ ছিলাম। আর তোমরা নিজেদের চরিত্র নিজেরাই দেখিয়েছো। আমি আবার বললাম, তোমরা বলেছিলে আমি নাকি স্বার্থপর, বলেছিলে আমার মায়ের টাকা রায়ানের জন্য ব্যবহার হবে। আমি একটু থামলাম, তারপর ধীরে ধীরে বললাম, কিন্তু একটা সমস্যা আছে। মিস্টার ইয়াসিন ব্রুকুইসকে বলল, কী সমস্যা? আমি এবার আমার ফোনটা বের করলাম। স্ক্রিনে একটা ব্যাংক অ্যাপ খুললাম। টাকা এখনও ট্রান্সফার হয়নি। ঘরের ভেতর আবার নীরবতা। আমি বললাম, আর হবে না যতক্ষণ না আদালত অনুমতি দেয়। মালতী বেগম প্রায় চিৎকার করে উঠলেন, তুমি পাগল, তুমি আমাদের অপমান করছো। আমি তার দিকে তাকালাম। না, আমি শুধু আমার মায়ের ইচ্ছাকে সম্মান করছি। মিস্টার ইয়াসিন এবার একটু ভেঙে পড়ার মতো অবস্থায়, আইরিন, আমরা তো পরিবার। আমি হেসে ফেললাম, কিন্তু সেই হাসি ছিল না কোনো ভালোবাসা। পরিবার, পরিবার হলে আমার মায়ের মৃত্যুর পর তোমরা কোথায় ছিলে? কেউ উত্তর দিল না। আমি ধীরে ধীরে বললাম, তোমরা তখন ছিলে যখন টাকার দরকার ছিল। পরিবার তখন হয় না। ইয়াসিন ঘরটা বাড়ি হয়ে গেল। আমি ল্যাপটপ বন্ধ করলাম, তারপর ফাইলটা হাতে তুলে নিলাম। আজকের পর থেকে এ টাকা নিয়ে আর কোনো আলোচনা হবে না। যদি দরকার হয় আমি আইনজীবীর কাছে যাব। মালতী বেগম দাঁতে দাঁত চেপে বললেন, তুমি অনুতপ্ত হবে। আমি তার চোখে চোখ রেখে বললাম, না, আমি শুধু সত্যের পাশে দাঁড়িয়েছি। আমি দরজার দিকে এগোলাম। পিছনে মিস্টার ইয়াসিনের ডাকলো, আইরিন, দাঁড়াও। আমি থামলাম না, আমি শুধু বললাম, আজ থেকে আমি আর কারো সিদ্ধান্তের অংশ না। আর দরজা বন্ধ হয়ে গেল। বাইরের বাতাসটা যেন প্রথমবারের মতো মুক্ত লাগছিল। কিন্তু ভেতরের যুদ্ধ তখনও শেষ হয়নি, কারণ তারা এখন জানে আমি আর সেই মেয়েটা না যে চুপ করে সব সহ্য করবে। দরজাটা বন্ধ হওয়ার পর কয়েক সেকেন্ড আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। বাইরের করিডরের বাতাস আমার মুখে এসে লাগছিল, কিন্তু ভেতরের অস্থিরতা একটুও কমছিল না। ঘরের ভেতরে যারা ছিল
তারা এখনো হয়তো বিশ্বাস করতে পারছিল না যে আমি সত্যি চলে এসেছি। সত্যি আর আগের মতো চুপ করে থাকিনি। আমি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। প্রতিটি ধাপে মনে হচ্ছিল আমি শুধু বাসা থেকে নামছি না, বরং আমার জীবনের একটা পুরনো অধ্যায় একে একে পিছনে ফেলে আসছি। সেই অধ্যায় যেখানে আমি সবসময় বোঝাপড়া, পরিবার, মানিয়ে নেওয়া এই শব্দগুলোর মধ্যে আটকে ছিলাম। রাস্তায় নেমে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। চারপাশে সাধারণ সকাল শুরু হয়ে গেছে। মানুষ কাজে যাচ্ছে, দোকান খুলছে, রিক্সা চলছে, কিন্তু আমার ভেতরের পৃথিবী তখন পুরোপুরি বদলে গেছে। ফোনটা হাতে নিয়ে আমি প্রথম যে নাম্বারটা দেখলাম সেটা মিস্টার ইয়াসিন। একবার বাজছে, তারপর কেটে গেল, আবার বাজলো। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু ধরলাম না এই মুহূর্তে তার কোনো কথাই আমার দরকার ছিল না। আমি একটা রিক্সা ডাকলাম। বসে পড়ার সময় হঠাৎ মনে হলো আজ থেকে আমি আর কারো অনুমতি অপেক্ষায় থাকবো না। আমার মায়ের রেখে যাওয়া সত্যটাই এখন আমার শক্তি। রিক্সা চলতে শুরু করলো। রাস্তার ধুলো, মানুষের শব্দ, দোকানের ডাক, সব কিছু মিলিয়ে শহরটা জীবন্ত, কিন্তু আমার ভেতরটা এক অদ্ভুত নীরবতায় ভরা। আমি যখন অ্যাপার্টমেন্টে পৌঁছালাম, দরজা খুলে ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা শূন্যতা আমাকে গ্রাস করলো। এই বাসাটা আমি আর মায়ের জন্য কিনেছিলাম না, শুধু স্মৃতির জায়গা হিসেবে রেখেছিলাম। এখন মনে হলো এই জায়গাটাই হয়তো আমার আসল যুদ্ধের শুরু। আমি ব্যাগটা এক হাত পাশে রেখে সোফায় বসে পড়লাম। ল্যাপটপ খুললাম, ইউএসবি ড্রাইভটা আবার লাগালাম। মায়ের উইল, ব্যাংকের ডকুমেন্ট, আইনজীবীর রেকর্ড, সব কিছু একে একে খুলে দেখলাম। প্রতিটি ফাইল যেন আমাকে আবার মনে করিয়ে দিচ্ছিল আমি একা নয়, আমার মায়ের ছায়া এখনও আমার পাশে আছে। হঠাৎ ফোনটা আবার বেজে উঠল, এবার অচেনা নম্বর। আমি ধরলাম। অপর পাশ থেকে একটা গম্ভীর পুরুষ কণ্ঠে বলল, আপনি কি আইরিন রহমান বলছেন? আমি বললাম, হ্যাঁ, আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলছি। আপনার ফাইলগুলো আমি রিভিউ করেছি। আপনার মায়ের উইল সম্পূর্ণ বৈধ, তবে আমি জানতে পেরেছি আপনার স্বামীর পরিবার কিছু অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করেছে। আমি চুপচাপ করে রইলাম। তিনি আবার বললেন, আপনি চাইলে আমরা এখনই আইনি প্রক্রিয়া শুরু করতে পারি, কারণ বিষয়টা শুধু পারিবারিক না, এটা সম্পত্তি জবরদখলের দিকে যাচ্ছে। আমি জানালার দিকে তাকালাম। বাইরে সূর্য উঠছে, কিন্তু আমার ভেতরের আকাশটা এখনো মেঘলা। আমি ধীরে বললাম, আমি প্রস্তুত। ফোন কেটে গেল। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা পড়ল, একবার, দুবার, তারপর আবার। আমি উঠে দাঁড়ালাম, ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। মনে হচ্ছিল আমি জানি বাইরে কে আছে। দরজা খুলতেই দেখি মিস্টার ইয়াসিন দাঁড়িয়ে আছে। তার মুখে ক্লান্তি, চোখে অস্থিরতা, আর সেই আগের আত্মবিশ্বাস এখন আর নেই। সে এক ধাপ এগিয়ে বলল, আইরিন, আমরা কথা বলতে এসেছি। আমি কোনো কথা না বলে পাশে সরে দাঁড়ালাম। সে ভেতরে ঢুকলো। তার পিছনে কিছুটা দূরে মালতী বেগমও দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চোখে আগের সেই উদ্যপ্ত নেই, বরং একটা অস্বস্তি। আমি দরজা বন্ধ করলাম। মিস্টার ইয়াসিন ধীরে ধীরে বলল, তুমি যা করছো সেটা ঠিক হচ্ছে না। পরিবারকে এভাবে ভাঙা যায় না। আমি শান্ত গলায় বললাম, পরিবার তখনই ভাঙে যখন সম্মান ভাঙে। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি ভুল করেছি। এই প্রথম তার কণ্ঠে দুর্বলতা শুনলাম। মালতী বেগম এবার এগিয়ে এসে বললেন, আমরা হয়তো একটু বেশি চাপ দিয়েছিলাম, কিন্তু তুমি তো জানো রায়ান খারাপ অবস্থায় আছে। আমি তার দিকে তাকালাম। খারাপ অবস্থায় থাকা আর অন্যের সম্পত্তির উপর অধিকার নেওয়া এক জিনিস না। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু থেমে গেলেন। আমি বললাম, আমার মা জীবনের শেষ পর্যন্ত হাসপাতালের বিছানায় ছিলেন। তখন রায়ান কোথায় ছিল? তখন তোমরা কোথায় ছিলে? ঘরে আবার নীরবতা নেমে এলো। মিস্টার ইয়াসিন মাথা নিচু করে বলল, আমি তোমাকে হারাতে চাই না। এই কথাটা শুনে আমার বুকের ভেতর
কোথাও একটা চাপ অনুভব করলাম, কিন্তু সেটা ভালোবাসা না, বরং বোঝাপড়ার শেষ বিন্দু। আমি ধীরে বললাম, তুমি আমাকে তখনই হারিয়েছো ইয়াসিন, যেদিন আমার মায়ের টাকা ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিলে আমার অজান্তে। সে মাথা তুলে আমার দিকে তাকালো। আমি এবার আর নরম ছিলাম না। তুমি শুধু স্বামী না, তুমি একজন অংশীদার ছিলে, আর একজন অংশীদার বিশ্বাস ভাঙে না। মালতী বেগম এবার কাপা গলায় বললেন, তুমি কি আমাদের একেবারে শেষ করে দিতে চাও? আমি তার দিকে তাকালাম। আমি কাউকে শেষ করছি না, আমি শুধু আমার জায়গা ফেরত নিচ্ছি। আমি ল্যাপটপটা টেবিলে খুলে দিলাম। এখন দুইটা রাস্তা আছে, আমি বললাম। একটা হলো আমরা আইনিভাবে সব কিছু শেষ করি, আরেকটা হলো তোমরা ওখানেই থেমে যাও। মিস্টার ইয়াসিন কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে এখন আর আগের সেই জোর নেই। সে ধীরে বলল, যদি আমি সত্যি ভুল করে থাকি তাহলে কি আর কোনো সুযোগ নেই? আমি তার দিকে তাকালাম। এই প্রশ্নটা সহজ ছিল না, কিন্তু উত্তরটা আরও সহজ ছিল। বিশ্বাস ভাঙলে সুযোগ দেওয়া যায়, কিন্তু আগের জায়গায় ফেরা যায় না। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। মালতী বেগম এবার ধীরে ধীরে পিছনে সরে গেলেন। তার মুখে কোনো কথা নেই। মিস্টার ইয়াসিন আমার দিকে শেষবারের মতো তাকালো। তার চোখে এখন হালকা ভাঙা মানুষটার ছায়া। সে কিছু না বলে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে বাইরে বেরিয়ে যাওয়ার সময় এক মুহূর্ত থেমে বলল, আমি জানি না আমি ঠিক করেছিলাম নাকি ভুল, কিন্তু আমি তোমাকে হারিয়ে ফেললাম। তারপর সে চলে গেল। মালতী বেগমও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হয়ে গেল। আমি একা হয়ে গেলাম। কিন্তু এবার সেই একাকিত্ব আগের মতো ভয়ঙ্কর লাগলো না, বরং মনে হলো আমি আবার শ্বাস নিতে পারছি। টেবিলে রাখা মায়ের ফাইলের দিকে তাকালাম। আমি ধীরে বললাম, মা, আমি তোমার সত্যটা ধরে রেখেছি। বাইরের সূর্য এখন পুরোপুরি উঠে গেছে, আর ভেতরে আমার জীবনে নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। দরজাটা বন্ধ হয়ে যাওয়ার পর ঘরটা যেন হঠাৎ করে এক অদ্ভুত বাড়ি নীরবতায় ডুবে গেল। কিছুক্ষণ আগে যে ঘরটা চিৎকার, অভিযোগ আর ক্ষমতার দাপটে ভরেছিল, এখন সেখানে শুধু আমি আর আমার নিঃশ্বাস ছাড়া আর কিছুই নেই। আমি ধীরে ধীরে সোফায় বসে পড়লাম, কিন্তু বসার মধ্যেও কোনো আরাম ছিল না, বরং মনে হচ্ছিল আমি এখন একটা নতুন যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছি, যেখানে শত্রু আর পরিচিত মুখ একই লাইনে দাঁড়িয়ে যায়। টেবিলে রাখা মায়ের ফাইলগুলোর দিকে তাকালাম। প্রতিটা কাগজ এখন শুধু কাগজ না, এটা আমার দায়িত্ব, আমার অশ্রু আর আমার প্রমাণ। আমি জানি আজ থেকে আর কোনো ভুল বোঝাবুঝির জায়গা নেই। এখন যা হবে সব কিছুই হবে বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে। ফোনটা আবার বেজে উঠল। এবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম। আমি ধরলাম। অপর পাশ থেকে তিনি শান্ত গলায় বললেন, আরিন, আমি কিছু গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি। আপনার শ্বশুর বাড়ির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক চাপ সৃষ্টি করা হচ্ছে। তারা চাইছে বিষয়টা আদালতের বাইরে মীমাংসা হোক। আমি জানালার দিকে তাকালাম। বাইরে মানুষ স্বাভাবিক জীবন কাটাচ্ছে, কিন্তু আমার জীবনে এখন আর কিছুই স্বাভাবিক নেই। আমি ধীরে বললাম, আমি আদালতেই যেতে চাই। একটু থেমে তিনি বললেন, ঠিক আছে, তাহলে আমরা কালই আবেদন জমা দেব। তবে একটা বিষয় আছে, আপনার স্বামীর ভাই রায়ান সম্পর্কে কিছু নতুন তথ্য এসেছে। এই নামটা শুনেই আমার ভেতরে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি বললাম, কী তথ্য? তিনি একটু গম্ভীর হয়ে বললেন, রায়ানের বিরুদ্ধে আগেও কয়েকটা আর্থিক প্রতারণার অভিযোগ ছিল, কিন্তু সেগুলো পারিবারিকভাবে চাপা দেওয়া হয়েছিল। এবার বিষয়টা আর চাপা থাকবে না। ফোনটা কেটে গেল। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। মনে হচ্ছিল আমি শুধু একটা টাকার লড়াই করছি না,
আমি একটা পুরো ভাঙা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি, যেখানে সত্যকে সব সময় টাকার ক্ষমতার আড়ালে লুকিয়ে রাখা হয়। সেদিন বিকেলেই আমি আইনজীবীর অফিসে গেলাম। শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে যখন অফিসে পৌঁছালাম, তখন মনে হচ্ছিল আমি আগের আইরিন না। সেই মেয়েটা যে সব সময় মানিয়ে নেয়, চুপ থাকে, সহ্য করে, সে এখন আর নেই। অফিসের ভিতরে ঢুকতেই অ্যাডভোকেট সাইফুল ইসলাম উঠে দাঁড়ালেন। তার মুখে কোনো নাটকীয়তা নেই, শুধু বাস্তবতার ভার। তিনি বললেন, আপনার কেসটা এখন খুব সংবেদনশীল অবস্থায় আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার মায়ের উইল একদম পরিষ্কার। আমি চেয়ারে বসে বললাম, তাহলে সমস্যা কোথায়? তিনি ফাইল খুলে বললেন, সমস্যাটা টাকা না, সমস্যা হলো মানুষ। এই কথাটা আমার মাথায় গিয়ে ধাক্কা দিল। তিনি আবার বললেন, আপনার স্বামীর পরিবার বিষয়টাকে পারিবারিক অধিকার হিসেবে দেখছে। তারা মনে করছে আপনি একা হয়ে গেছেন, তাই সহজেই চাপ দেওয়া যাবে। আমি ধীরে বললাম, তারা ভুল ভাবছে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তাহলে আপনাকে শক্ত থাকতে হবে, কারণ পরের ধাপে বিষয়টা আদালতে যাবে। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। অফিস থেকে বের হয়ে আসার সময় হঠাৎ ফোনে একটা মেসেজ এলো, অচেনা নম্বর। মেসেজটা ছিল ছোট, তুমি যা শুরু করেছো থামাতে পারবে না। আমি কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। এবার ভয় লাগলো না, এবার শুধু নিশ্চিত হলাম আমি সঠিক পথে আছি। পরের দিন সকাল, আদালতের সামনে দাঁড়িয়ে আমি বুঝতে পারলাম এটা আর শুধু পারিবারিক ঝগড়া না, এটা এখন আইনের লড়াই, সত্য আর মিথ্যার লড়াই। চারপাশে মানুষ, আইনজীবী, কাগজপত্র আর অদ্ভুত একটা ভারী পরিবেশ। ভেতরে ঢোকার সময় হঠাৎ দেখি মিস্টার ইয়াসিন দাঁড়িয়ে আছে। তার পাশে নেই মালতী বেগম। সে একা আমার দিকে তাকিয়ে বলল, তুমি সত্যি এটা করতে যাচ্ছ? আমি তার চোখের দিকে তাকালাম। আমি কিছু করছি না ইয়াসিন, আমি শুধু থামছি না। সে একটু নরম গলায় বলল, একটা উপায় আছে, আমরা বাইরে মীমাংসা করতে পারি। আমি ধীরে মাথা নাড়ালাম, না, এখন আর কোনো বাইরে নেই। সে চুপ হয়ে গেল। তার চোখে এবার সেই পুরনো আত্মবিশ্বাস নেই, বরং একটা ভাঙা মানুষের ছায়া। ভেতরে ঢোকার আগে সে শেষবার বলল, রায়ানকে যদি তুমি ধ্বংস করো, পরিবার ভেঙে যাবে। আমি থেমে গেলাম, তার দিকে ফিরে বললাম, পরিবার তখনই ভাঙে যখন অন্যের জীবন নষ্ট করে নিজেরটা বাঁচাতে চায়। আমি ভেতরে ঢুকে গেলাম। কোর্টরুমের পরিবেশ ঠান্ডা, কঠিন আর অদ্ভুতভাবে নিরপেক্ষ। আমার পাশে অ্যাডভোকেট সাইফুল ইসলাম বসে আছেন। সামনের দিকে আমার শ্বশুরবাড়ির আইনজীবীরা। শুনানি শুরু হলো। প্রথমেই মায়ের উইল উপস্থাপন করা হলো। সবাই মনোযোগ দিয়ে শুনছে। তারপর ব্যাংক ডকুমেন্ট, সম্পত্তি বিক্রির রেকর্ড, সব কিছু একে একে সামনে আসতে লাগলো। প্রতিপক্ষের আইনজীবী কিছু বলার চেষ্টা করলো, কিন্তু প্রতিটি যুক্তি আগেই ভেঙে যাচ্ছিল। তখনই হঠাৎ একটা নাম উঠল, রায়ান। বিচারক বললেন, এই রায়ান রহমান সম্পর্কে বিস্তারিত তথ্য দিন। আমি চুপ করে রইলাম। অ্যাডভোকেট সাইফুল ইসলাম একটি ফাইল খুললেন। তিনি বললেন, রায়ান রহমানের বিরুদ্ধে একাধিক অনিয়মিত ঋণ, জুয়া সংক্রান্ত আর্থিক ক্ষতি এবং কয়েকটি প্রতারণার অভিযোগ রয়েছে, যার কিছু অংশ পারিবারিকভাবে চাপা দেওয়া হয়েছিল। ঘরের ভেতর একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল। মিস্টার ইয়াসিনের মুখে শক্ত হয়ে গেল। আমি তার দিকে তাকালাম। এটাই সেই মুহূর্ত যেখানে সত্য ধীরে ধীরে সব মুখোশ খুলে দিচ্ছে। বিচারক ফাইলগুলো দেখে বললেন, এটা এখন আর পারিবারিক বিষয় না, এটি একটি আইনি সম্পত্তি বিতর্ক। আমি জানতাম এই লড়াই এখন নতুন জায়গায় চলে গেছে। কোর্টের বাইরে বের হওয়ার
সময় আকাশটা ভারী লাগছিল। মিস্টার ইয়াসিন আমার পাশে এসে দাঁড়ালো। তার কণ্ঠ খুব নিচু। আমি কি কিছু ঠিক করতে পারি না? আমি তার দিকে তাকালাম। তার চোখে এবার অহংকার নেই, শুধু অনুশোচনা। আমি বললাম, তুমি তখন ঠিক করতে পারতে যখন সিদ্ধান্ত নেওয়ার সময় ছিল। সে চুপ করে রইল। আমি আবার বললাম, এখন তুমি শুধু দর্শক। আমি এগিয়ে গেলাম, পিছনে সে দাঁড়িয়ে রইল। আর এইভাবে ধীরে ধীরে আমার জীবন থেকে তার জায়গাটা ফাঁকা হয়ে যেতে লাগলো। কিন্তু এই গল্প এখানেই শেষ না, কারণ রায়ান এখনো সামনে আসেনি পুরোপুরি। আর সত্য যত গভীরে যাবে ততই আরও বড় ভাঙন সামনে আসবে। কোর্টের সিঁড়ি বেয়ে নিচে নামার সময় আমার মনে হচ্ছিল আমি শুধু একটা মামলা জিতে বা হারিয়ে বের হচ্ছি না, বরং একটা দীর্ঘ সময় ধরে জমে থাকা নীরবতার ভিত থেকে ধীরে ধীরে সত্য বের হয়ে আসছে। চারপাশে মানুষের ভিড়, আইনজীবীদের কাগজপত্র, আর সেই ঠান্ডা আইনি পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা যেন আবেগহীন একটা যুদ্ধক্ষেত্র, যেখানে কারো চোখের পানি বা কষ্টের কোনো মূল্য নেই, শুধু প্রমাণ আর যুক্তি শেষ কথা বলে। আমি একটু দূরে এসে দাঁড়ালাম। আকাশটা আজ অদ্ভুতভাবে ধূসর, যেন সেও সব কিছু দেখে চুপ করে আছে। ঠিক তখনই পিছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, মিস্টার ইয়াসিন। আমি ঘুরে তাকালাম। সে একা দাঁড়িয়ে আছে, মুখে ক্লান্তির ছাপ, চোখে অস্থিরতা, আর বুকের ভেতর জমে থাকা কিছু না বলা কথা। সে ধীরে বলল, রায়ানের সব কিছু বের হয়ে যাচ্ছে। আমি জানতাম না পরিস্থিতি এত দূর যাবে। আমি শান্ত গলায় বললাম, তুমি শুধু জানো না বললে হয় না ইয়াসিন, তুমি জানার পরও চুপ ছিলে। সে একটু নিচু তাকালো। আমি ভাবলাম আমরা সামলে নেব। আমি হালকা হাসলাম, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। তুমি আর আমরা শব্দটা ব্যবহার করো না। আমরা তখনই ছিল যখন আমি তোমার ওপর বিশ্বাস করতাম। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। আমি আবার বললাম, এখন শুধু তুমি আর তোমাদের সিদ্ধান্ত আছে। সে মাথা নেড়ে বলল, রায়ান খুব খারাপ অবস্থায় আছে, কারণ সে বারবার সুযোগ পেয়েছে, আর তোমরা তাকে সুযোগ দিয়েছো, কারণ তোমরা সত্যকে ভয় পেয়েছো। এই কথাটা বলার পর সে চুপ হয়ে গেল। আমি আর দাঁড়ালাম না, সামনে হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই ফোন বেজে উঠল। অ্যাডভোকেট সাইফুল ইসলাম। আমি ধরলাম। তিনি বললেন, আইরিন, একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। রায়ানকে আজ সকালে আর্থিক প্রতারণার একটি বড় কেসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আমি থেমে গেলাম। তিনি আবার বললেন, এখন পরিস্থিতি শুধু সম্পত্তি নিয়ে নেই, এটা এখন ফৌজদারি তদন্তের দিকে যাচ্ছে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর ধীরে বললাম, আমি বুঝেছি। ফোন কেটে গেল। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। চারপাশে গাড়ি চলছে, মানুষ যাচ্ছে, কিন্তু আমার মাথার ভেতর যেন সব কিছু থেমে গেছে। রায়ান, এই নামটা এখন শুধু একজন মানুষ না, বরং একটা পুরো পরিবারের ভাঙনের কেন্দ্রবিন্দু। সেদিন বিকেলে আমি বাসায় ফিরে এলাম। বাসাটা আগের মতোই আছে, কিন্তু আমার কাছে এখন সব কিছু আলাদা মনে হচ্ছে। দেওয়াল, জানালা, বাতাস, সব কিছু যেন জানে যে এখানে আর আগের শান্তি নেই। আমি সোফায় বসে পড়লাম, ল্যাপটপ খুললাম। রায়ানের বিষয়ে নতুন রিপোর্ট আসছে একের পর এক। বিভিন্ন ব্যবসায়িক প্রতারণা, ভুয়া বিনিয়োগ, মানুষের কাছ থেকে টাকা নেওয়া আর তা ফেরত না দেওয়া, সব কিছু একসাথে জড়ো হয়ে একটা ভয়ঙ্কর ছবির মতো সামনে আসছে। আমি পড়তে পড়তে বুঝতে পারলাম, এই মানুষটা শুধু নিজের জীবন নষ্ট করেনি, সে পুরো একটা পরিবার বিশ্বাসকেও ব্যবহার করেছে ডাল হিসেবে। হঠাৎ দরজায় নক পড়লো। এবার আমি আর অবাক হলাম না। দরজা খুলে দেখি মালতী বেগম দাঁড়িয়ে আছে। তার মুখে এবার আগের মতো রাগ নেই, বরং একটা ভাঙা অসহায়ত্ব। তিনি ধীরে বললেন, আমার সাথে একটু কথা বলবে? আমি কিছু না বলে পাশে সরে দাঁড়ালাম। তিনি ভেতরে ঢুকলেন। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর বললেন, আমি জানি তুমি আমাকে অপছন্দ করো। আমি শান্ত গলায় বললাম, এটা অপছন্দ না, এটা বাস্তবতা। তিনি চোখ নিচু করলেন। রায়ান আমার ছেলে, আমি তাকে হারাতে চাই না। আমি তার দিকে তাকালাম। আর
তুমি আইরিনকে হারাতে চেয়েছিলে না? এই প্রশ্নটা শুনে তিনি চুপ হয়ে গেলেন। আমি ধীরে বললাম, আমার মা মারা গেছে মালতী বেগম, তাকে কেউ ফেরত দিতে পারবে না, কিন্তু তোমরা তার শেষ ইচ্ছাটাও সম্মান করনি। তিনি কাঁপা গলায় বললেন, আমরা ভুল করেছি। আমি তার চোখের দিকে তাকালাম। ভুল আর পরিকল্পনার মধ্যে পার্থক্য আছে। এই কথাটা শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, তুমি কি চাও আমরা ধ্বংস হয়ে যাই? আমি এক মুহূর্ত থেমে গেলাম, তারপর বললাম, আমি কিছু চাই না, আমি শুধু আমার জায়গাটা চাই। তিনি মাথা নিচু করে চলে গেলেন। দরজা বন্ধ হওয়ার পর ঘরটা আবার নীরব হয়ে গেল, কিন্তু এবার সেই নীরবতা শান্ত না, বরং ভারী। রাত নেমে এলো। আমি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রইলাম। হঠাৎ ফোন বেজে উঠল। এবার অপরিচিত নম্বর। আমি ধরলাম। অপর পাশ থেকে একটা অচেনা পুরুষ কণ্ঠ বলল, আপনি কি আইরিন রহমান? আমি বললাম, হ্যাঁ, আমি ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট থেকে বলছি। রায়ান রহমানের বিরুদ্ধে একটি বড় আর্থিক অপরাধের তদন্ত চলছে। আপনার সাথে কিছু তথ্য যাচাই করতে হবে। আমার বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। আমি ধীরে বললাম, আমি সহযোগিতা করব। ফোন কেটে গেল। আমি জানালার বাইরে তাকালাম। এবার বুঝতে পারলাম এই গল্প আর শুধু পারিবারিক না, এটা এখন আইন, সত্য আর অপরাধের মুখোমুখি দাঁড়ানোর গল্প। পরের দিন সকালে আমি থানার মতো একটা অফিসে গেলাম। সেখানে রায়ানের কিছু ছবি, নথি আর লেনদেনের হিসাব দেখানো হলো। প্রতিটি তথ্য আমাকে ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছিল এই মানুষটা কত গভীরে গেছে। অফিসার বললেন, আপনি কি জানতেন এসব সম্পর্কে? আমি মাথা নাড়ালাম, না, আমি শুধু এখন জানছি। তিনি বললেন, আপনার পরিবারের অনেক সদস্য জড়িত হতে পারে, কিন্তু এখনও পুরোটা পরিষ্কার না। আমি চুপ করে রইলাম। বাইরে বের হওয়ার সময় মনে হলো আমি একা দাঁড়িয়ে আছি একটা বড় সত্যের সামনে, যেখানে ভালোবাসা, পরিবার আর বিশ্বাস সব কিছুই প্রশ্নের মুখে। সেদিন রাতে আবার মিস্টার ইয়াসিন আমার বাসায় এলো। এবার সে আর জোর করে কিছু বলতে আসেনি, সে শুধু দাঁড়িয়েছিল দরজার সামনে। আমি দরজা খুললাম। সে ধীরে বলল, রায়ানকে আজ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমি মাথা নেড়ে বললাম, আমি জানি। সে বলল, সে অনেক কিছু স্বীকার করেছে। আমি তার দিকে তাকালাম। কি স্বীকার করেছে? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমাদের অনেক কিছু লুকানো ছিল। এই কথাটা আমার মনে একটা ভারী পাথরের মতো পড়ল। আমি ধীরে বললাম, তাহলে এখন শুরু হলো আসল সত্য। সে মাথা নিচু করলো। আমি আবার বললাম, ইয়াসিন, এখন আর কেউ কিছু লুকাতে পারবে না। সে ধীরে চলে গেল। দরজা বন্ধ হয়ে গেল। আমি আবার একা, কিন্তু এবার আমি ভাঙিনি, বরং বুঝতে পারলাম এই গল্প এখন শেষের দিকে যাচ্ছে না, এটা এখন পুরো সত্যের দিকে এগোচ্ছে। আর সেই সত্য একে একে সবাইকে খুলে দেবে। রাতটা ছিল অদ্ভুতভাবে দীর্ঘ। জানালার পাশে দাঁড়িয়ে আমি বাইরে তাকিয়েছিলাম, কিন্তু আসলে কিছুই দেখছিলাম না। শহরের আলো, গাড়ির শব্দ, মানুষের চলাচল, সব কিছুই যেন দূরেই কোনো অন্য জীবনের অংশ, যেটার সঙ্গে আমার আর আগের মতো কোনো সম্পর্ক নেই। ভেতরে শুধু একটা প্রশ্ন বারবার ঘুরছিল, রায়ান সত্যি কতটা জড়িত? আর এই পুরো পরিবারের ভেতরে একটা মিথ্যা এতদিন ধরে লুকিয়ে রাখা হয়েছিল। ভোর হওয়ার আগেই ফোনটা আবার বেজে উঠল। এবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম। আমি ধরতেই তিনি বললেন, আইরিন, জরুরি খবর আছে। রায়ানকে আজ সকালে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক আর্থিক প্রতারণার মামলা রুজু হয়েছে। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু অবাক হইনি, যেন কোথাও গভীরে আমি এই মুহূর্তটা আগেই জানতাম, শুধু অপেক্ষা করছিলাম কখন সেটা বাস্তব হবে। তিনি আবার বললেন, আর একটা বিষয় আছে, তদন্তে আপনার স্বামীর পরিবারের কিছু আর্থিক লেনদেনও সামনে আসছে। সব কিছু এখন নিশ্চিত না, কিন্তু ইঙ্গিত খুব পরিষ্কার। এই কথাটা আমার বুকের ভেতর হালকা কম্পন তৈরি করলো। আমি ধীরে বললাম, আমি কি এখনও সাক্ষ্য দিতে হবে? তিনি বললেন, হ্যাঁ, এবং খুব গুরুত্বপূর্ণ সাক্ষ্য। ফোনটা কেটে গেল। আমি অনেকক্ষণ বসে
রইলাম। মনে হচ্ছিল আমি ধীরে ধীরে একটা গভীর অন্ধকার গর্তের ভেতরে নেমে যাচ্ছি, যেখানে প্রতিটা সত্য আরেকটা নতুন সত্যকে জন্ম দিচ্ছে। সেই দিন দুপুরে আমি আদালতের নথিপত্র আবার পড়তে শুরু করলাম। প্রতিটা পৃষ্ঠা এখন শুধু তথ্য না, বরং এক একটা সম্পর্কের ভাঙা টুকরো। রায়ানের লেনদেন, ভুয়া বিনিয়োগ, আত্মীয়দের নাম ব্যবহার করে নেওয়া টাকা, সবকিছু একসাথে জড়ো হয়ে একটা ভয়ঙ্কর চিত্র তৈরি করেছিল। সবচেয়ে কষ্টের বিষয় ছিল, কিছু জায়গায় মিস্টার ইয়াসিনের নামও আসছে, সরাসরি না কিন্তু পরোক্ষভাবে। আমি ল্যাপটপ বন্ধ করে দিলাম। মাথার ভিতর একটা ভারী চাপ অনুভব করলাম। ঠিক তখনই দরজায় ধাক্কা পড়ল। এবার আমি জানতাম না কে এসেছে। দরজা খুলে দেখি মিস্টার ইয়াসিন দাঁড়িয়ে আছে। তার মুখে ক্লান্তি, চোখে নিদ্রাহীনতার ছাপ, আর গলা একটা বাড়ি টান। সে ভেতরে ঢুকে বলল, তুমি কি সব জানো? আমি শান্তভাবে বললাম, আমি এখন ধীরে ধীরে সব জানতে পারছি। সে সোফায় বসে পড়ল। রায়ানকে গ্রেপ্তার করেছে, মা অসুস্থ হয়ে পড়েছে, পুরো পরিবার ভেঙে যাচ্ছে। আমি তার দিকে তাকালাম। এটা ভাঙা না ইয়াসিন, এটা প্রকাশ পাওয়া। সে মাথা নিচু করল। স আমি চাইনি এমন হোক। আমি ধীরে বললাম, কিন্তু তুমি থামাওনি। এই কথাটা শুনে সে চুপ হয়ে গেল। ঘরের ভেতর কিছুক্ষণ কোনো শব্দ ছিল না। তারপর সে বলল, তুমি কি আমাকে পুরোপুরি শেষ করে দিতে চাও? আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, আমি কাউকে শেষ করছি না, আমি শুধু সত্যকে জায়গা দিচ্ছি। সে চোখ বন্ধ করলো। আমি যদি বলি আমি ভুল করেছি। আমি উঠে দাঁড়ালাম। ভুল তখনই সংশোধন হয় যখন সেটা ঘটার আগেই থামানো যায়। এখন তুমি শুধু ফল ভোগ করছো। সে কিছু বলতে চাইলো কিন্তু পারেনি। আমি জানালার দিকে তাকালাম। তোমরা সবাই ভেবেছিলে টাকা সব কিছু ঢেকে দেবে, কিন্তু সত্য কখনো ঢাকা পড়ে না। সে ধীরে উঠে দাঁড়ালো। আইরিন, আমি কি এখনো কিছু করতে পারি? আমি তার দিকে ফিরে তাকালাম। তুমি এখন শুধু সত্যের পাশে দাঁড়াতে পারো, আর কিছু না। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে চলে গেল। এবার সে আর কিছু বলল না। দরজা বন্ধ হয়ে গেল। আমি আবার একা, কিন্তু এই একাকিত্ব আগের মতো বাড়ি না। এখন এটাই স্পষ্ট। পরের দিন আদালতে আবার শুনানি ছিল। এবার পরিবেশ আগের চেয়ে অনেক বেশি গম্ভীর। রায়ানকে হাজির করা হলো। তার মুখে আগের সেই আত্মবিশ্বাস নেই, চোখে ভাঙা মানুষটার ছায়া। বিচারক তাকালেন। আপনার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে আপনি কি বলবেন? রায়ান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি ভুল করেছি। এই দুইটা শব্দ যেন পুরো কোর্টরুমে বাড়ি হয়ে পড়ল। বিচারক বললেন, কী ধরনের ভুল? রায়ান মাথা নিচু করে বলল, আমি অনেক টাকা নিয়েছি, ফেরত দিতে পারিনি। তার কণ্ঠে কোনো নাটক নেই, শুধু বাস্তবতা। আমি চুপ করে শুনছিলাম, কিন্তু জানতাম এটা পুরো গল্প না, কারণ সবচেয়ে বড় সত্য এখনও সামনে আসেনি। শুনানির শেষে বিচারক বললেন, পরবর্তী শুনানিতে সম্পূর্ণ আর্থিক তদন্ত রিপোর্ট উপস্থাপন করা হবে। আমি বের হয়ে আসলাম। বাইরে মিস্টার ইয়াসিন দাঁড়িয়ে ছিল। সে আমার দিকে তাকালো। এখন তুমি খুশি? আমি থামলাম। তার দিকে তাকিয়ে বললাম, এটা খুশি বা দুঃখের বিষয় না, এটা সত্য। সে চোখ নামিয়ে নিল। আমাদের সম্পর্কটা কি এখানেই শেষ? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, তুমি যখন আমার বিশ্বাসকে ব্যবহার করেছিলে তখনই শেষ হয়ে গিয়েছিল। সে কিছু বলল না। এইবার সে সত্যি ভেঙে পড়েছে। আমি পাশ কাটিয়ে চলে এলাম, কিন্তু ভেতরে কোনো বিজয়ের অনুভূতি ছিল না, শুধু একটা ভারী শান্তি। রাতে আমি বাসায় বসেছিলাম, হঠাৎ ফোন এলো। অ্যাডভোকেট সাইফুল ইসলাম। তার কণ্ঠ এবার একটু আলাদা। আইরিন, একটা বড় আপডেট এসেছে। আমি বললাম, বলুন। তিনি বললেন, রায়ান শুধু একা না, তদন্তে আরও কয়েকজন পরিবারের সদস্যর নাম এসেছে। আমি থেমে গেলাম। কে? তিনি একটু থেমে বললেন, মালতী বেগমের নামও আছে। এই নামটা শোনার পর আমি কিছুক্ষণ কিছু বলতে পারলাম না। ঘরটা যেন ঘুরে গেল। আমি ধীরে বললাম, আপনি নিশ্চিত? তিনি বললেন, এখনো পুরো প্রমাণ না, কিন্তু আর্থিক লেনদেনের কিছু অংশ তাকে ইঙ্গিত করছে।
ফোনটা কেটে গেল। আমি বসে রইলাম। মালতী বেগম এই নামটা এখন শুধু শাশুড়ি না, এখন এটা একটা নতুন সত্যের দরজা। আমি জানতাম এখন গল্পটা আর শুধু রায়ান বা ইয়াসিনের না, এখন পুরো পরিবারটাই একটা আইনি অন্ধকারের ভেতরে ঢুকে গেছে। আমি জানালার দিকে তাকালাম। বাইরে রাত, কিন্তু আমার ভেতরের রাত এখন আরো গভীর। আর আমি জানি শেষ অধ্যায় এখন খুব দূরে না। রাতটা ছিল অস্বাভাবিকভাবে শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরেই একটা চাপা ঝড় জমেছিল, যেটা বাইরে থেকে দেখা যায় না, শুধু ভেতর থেকে টের পাওয়া যায়। আমি জানালার পাশে বসেছিলাম। চোখের সামনে শহরের আলো জ্বলছিল নিঃশব্দেভাবে, কিন্তু আমার ভেতরের পৃথিবী তখন আর সেই শহরের সঙ্গে মিলছিল না। মাথার ভেতর শুধু একটা নাম ঘুরছিল, মালতী বেগম। আর সেই নামের সঙ্গে জড়িয়ে থাকা অজানা সত্যগুলো ধীরে ধীরে আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল। পরের দিন সকালে আমি অ্যাডভোকেট সাইফুল ইসলামের অফিসে গেলাম। ফাইলের স্তূপ, কাগজের শব্দ আর গম্ভীর মুখ সব কিছুই যেন ইঙ্গিত দিচ্ছিল এখন গল্পটা আর শুধু পারিবারিক দ্বন্দ্ব না, এটা এখন পুরোপুরি আইনি বিস্ফোরণের পর্যায়ে চলে গেছে। তিনি আমার দিকে তাকিয়ে একটা ফাইল এগিয়ে দিলেন। এটা দেখুন, তিনি বললেন। আমি খুলে দেখলাম কয়েকটা ব্যাংক ট্রান্সফার, কিছু অস্বাভাবিক লেনদেন, আর তার মাঝখানে মালতী বেগমের স্বাক্ষর যুক্ত কিছু নথি। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর ধীরে বললাম, এটা কি নিশ্চিত? তিনি মাথা নেড়ে বললেন, এখনও তদন্ত চলছে, কিন্তু ইঙ্গিতগুলো খুব স্পষ্ট। কিছু অর্থ আপনার মায়ের সম্পত্তি বিক্রির হিসাবের সঙ্গে মিলছে। আমার হাতটা একটু কেঁপে উঠল। এই প্রথম মনে হলো আমার মায়ের নাম শুধু স্মৃতি না, এখন সেটা একটা যুদ্ধের অংশ হয়ে গেছে। আমি ধীরে বললাম, তাহলে এখন কি হবে? তিনি শান্ত গলায় বললেন, এখন সব কিছু আদালতে যাবে এবং এবার সবাইকে জবাব দিতে হবে। সেই দিন আবার আদালতের তারিখ ঠিক হলো। আমি যখন কোর্টে পৌঁছালাম, পরিবেশটা আগের চেয়েও ভারী ছিল। এবার শুধু রায়ান না, মালতী বেগমও ডাকা হয়েছেন। আমি দূর থেকে দেখলাম তারা সবাই একসাথে বসে আছে, কিন্তু আগে সেই আত্মবিশ্বাস নেই, মুখে অস্বস্তি, চোখে চাপা ভয়। মিস্টার ইয়াসিন আমাকে এবার দেখলো, কিন্তু এবার কোনো ডাক নেই, কোনো অনুরোধ নেই, শুধু একটা ক্লান্ত দৃষ্টি। শুনানি শুরু হলো। প্রথমে রায়ানের বিষয়ে বিস্তারিত রিপোর্ট উপস্থাপন করা হলো। তারপর ধীরে ধীরে উঠে এলো মালতী বেগমের নাম। বিচারক বললেন, এই আর্থিক লেনদেনের সঙ্গে আপনার কী সম্পর্ক? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আমি শুধু পরিবারের জন্য সাহায্য করেছি। আমি তার দিকে তাকালাম। এই শুধু সাহায্য শব্দটা যেন আমার জীবনের সবচেয়ে পরিচিত মিথ্যা হয়ে দাঁড়িয়েছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম উঠে দাঁড়ালেন। তিনি শান্ত গলায় বললেন, সাহায্য আর আর্থিক অনিয়মের মধ্যে পার্থক্য আছে, এবং এই নথিগুলো সেই পার্থক্য পরিষ্কার করছে। ঘরের ভেতর একটা ভারী নীরবতা নেমে এলো। মালতী বেগম আমার দিকে তাকালেন। তার চোখে এবার রাগ নেই, আছে ভাঙা অহংকার। তিনি ধীরে বললেন, তুমি আমাদের শেষ করে দিচ্ছ। আমি শান্ত গলায় বললাম, না, আমি শুধু সত্যটা সামনে আনছি। এই কথাটা বলার পর তিনি মাথা নিচু করলেন। মিস্টার ইয়াসিন তখনও চুপ করে বসেছিলেন। তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু ক্লান্তি। বিচারক বললেন, এই মামলার পরবর্তী ধাপে পূর্ণ তদন্ত রিপোর্ট উপস্থাপন করা হবে এবং প্রয়োজন হলে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। এই কথাটা যেন পুরো ঘরটাকে আরও ভারী করে দিল। শুনানি শেষে সবাই ধীরে ধীরে বেরিয়ে যেতে লাগলো। আমি বাইরে এসে দাঁড়ালাম। হঠাৎ পিছন থেকে মিস্টার ইয়াসিন ডাকলো। আমি ঘুরে তাকালাম। সে ধীরে এগিয়ে এলো। সব কিছু শেষ হয়ে যাচ্ছে, সে বলল। আমি শান্তভাবে বললাম, না ইয়াসিন, সব কিছু এখন শুরু হচ্ছে। সে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে এবার কোনো দাবি নেই, শুধু হারিয়ে যাওয়ার ভয়। সে বলল, আমি যদি তখন অন্যভাবে সিদ্ধান্ত নিতাম? আমি তাকে থামিয়ে দিলাম। তুমি তখন সিদ্ধান্ত নিয়েছিলে, সেটাই তোমার সত্য। সে চুপ হয়ে গেল। আমি আবার বললাম, তুমি শুধু একজন মানুষ না ইয়াসিন, তুমি সেই সিস্টেমের অংশ যেটা সবসময় দুর্বলকে ব্যবহার করে। সে মাথা নিচু করলো। এবার সে আর
কিছু বলল না। আমি চলে আসতে শুরু করলাম। পিছনে কোনো শব্দ ছিল না, শুধু একটা ভাঙা নীরবতা। সেদিন রাতে আমি বাসায় বসেছিলাম। টেবিলে মায়ের একটা পুরনো ছবি রাখা ছিল। আমি ছবিটার দিকে তাকিয়ে বললাম, মা, আমি তোমার সত্যকে শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি। হঠাৎ ফোন বেজে উঠল। অ্যাডভোকেট সাইফুল ইসলাম। তার কণ্ঠ এবার একটু সিরিয়াস। আইরিন, কাল একটা বড় ঘোষণা আসতে যাচ্ছে। আদালতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হতে পারে। আমি ধীরে বললাম, আমি প্রস্তুত। ফোন কেটে গেল। রাতটা আর ঘুম হয়নি। পরের দিন আদালতে যখন আমি ঢুকলাম, পরিবেশটা একেবারে ভিন্ন ছিল। সবাই জানে আজ কিছু একটা বড় হতে যাচ্ছে। বিচারক ফাইল খুললেন। পুরো কোর্টরুম নিস্তব্ধ। তিনি ধীরে বললেন, এই মামলার সমস্ত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে যে মৃত মালতী রহমানের সম্পত্তি সংক্রান্ত কিছু আর্থিক অনিয়ম এবং পারিবারিকভাবে ক্ষমতার অপব্যবহার ঘটেছে। এই কথাটা যেন বাতাস থামিয়ে দিল। সবাই একসাথে নড়েচড়ে বসল। বিচারক আবার বললেন, এবং সেই কারণে আদালত সিদ্ধান্ত নিচ্ছে সম্পত্তির সম্পূর্ণ অধিকার শুধুমাত্র আইরিন রহমানের নামে থাকবে। আর এই বিষয়ে অন্য কারো কোনো দাবি গ্রহণযোগ্য নয়। আমি কিছুক্ষণ বসে রইলাম। শব্দগুলো কানে ঢুকছিল, কিন্তু বিশ্বাস হচ্ছিল না। মায়ের শেষ ইচ্ছা, শেষ সত্য, সব কিছু শেষ পর্যন্ত আইন স্বীকার করলো। মালতী বেগম মাথা নিচু করে বসে রইলেন। রায়ান চোখ বন্ধ করে ফেলল। মিস্টার ইয়াসিন আমার দিকে তাকালো। তার চোখে এবার কোনো লড়াই নেই, শুধু একটা স্বীকারোক্তি। আমি ধীরে উঠে দাঁড়ালাম। কোনো আনন্দ নেই, কোনো উল্লাস নেই, শুধু একটা গভীর শান্তি। আমি আদালত থেকে বের হয়ে এলাম। বাইরে সূর্য উজ্জ্বল ছিল, কিন্তু সেই আলো আমাকে পোড়াচ্ছিল না, বরং একটা নতুন শুরু দেখাচ্ছিল। মিস্টার ইয়াসিন পিছনে এসে দাঁড়ালো। সে শেষবার বলল, এখন তুমি কি সুখী? আমি তার দিকে তাকালাম, তারপর ধীরে বললাম, আমি এখন মুক্ত। তারপর আমি হাঁটতে শুরু করলাম। এবার আর পিছনে তাকালাম না, কারণ এখন আর কেউ আমার সিদ্ধান্তের অংশ না। আর এভাবেই শেষ হলো একটা ভাঙা বিশ্বাসের হিসাব। আদালতের রায় ঘোষণার পর কোর্টরুমের ভেতর যেন এক ধরনের ভারী শূন্যতা নেমে এলো। কেউ কথা বলছিল না, কেউ নড়ছিল না, শুধু কাগজের শব্দ আর ঘড়ির টিক টিক আওয়াজ সেই নীরবতাকে আরও স্পষ্ট করে তুলছিল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপর ধীরে ধীরে বুঝতে পারলাম এই মুহূর্তটা শুধু একটা মামলার শেষ না, এটা আমার জীবনের একটা দীর্ঘ, কষ্টে ভরা অধ্যায়ের শেষ। বাইরে বের হওয়ার পর সূর্যের আলো মুখে এসে লাগলো, কিন্তু এবার সেটা আর আগের মতো ভারী লাগলো না। মনে হচ্ছিল এতদিন যেটা বুকের ভেতর পাথরের মতো চাপ দিয়ে রেখেছিল, সেটা ধীরে ধীরে সরে যাচ্ছে। তবু আনন্দ ছিল না, ছিল শুধু একটা স্থির শান্তি, যেটা অনেক কষ্টের পর আসে। পিছন থেকে কারো পায়ের শব্দ শুনলাম, মিস্টার ইয়াসিন। আমি থামলাম না, শুধু হাঁটা ধীরে করলাম। সে আমার পাশে এসে দাঁড়ালো। তার মুখে আগের সেই জ্বর নেই, নেই কোনো দাবি বা যুক্তি, শুধু ক্লান্তি আর এক ধরনের ভাঙা নীরবতা। সে ধীরে বলল, সব শেষ হয়ে গেল? আমি শান্ত গলায় বললাম, না ইয়াসিন, সব শেষ হয়নি, শুধু সত্যটা শেষ পর্যন্ত সামনে এসেছে। সে মাথা নিচু করলো। আমি জানি না আমি কোথায় ভুল করেছি। সে বলল, আমি শুধু পরিবার বাঁচাতে চেয়েছিলাম। আমি তার দিকে তাকালাম। তুমি পরিবার বাঁচাওনি, তুমি শুধু ভুলগুলো ঢেকে রাখতে চেয়েছিলে। এই কথাটা শুনে সে চুপ হয়ে গেল। তার চোখে এবার কোনো তর্ক নেই, শুধু মেনে নেওয়ার ভার। কিছুক্ষণ আমরা দুজনই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারপর সে ধীরে বলল, তুমি কি আমাকে একদম শেষ করে দিলে? আমি একটু থামলাম, তারপর বললাম, না ইয়াসিন, তুমি নিজেই তোমার সিদ্ধান্ত দিয়ে নিজেকে
সেই জায়গায় এনেছো। সে মাথা তুলে আমার দিকে তাকালো। তার চোখে এবার কোনো অহংকার নেই, শুধু একটা প্রশ্ন যেটার উত্তর সে আগে কখনো খোঁজেনি। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? এই প্রশ্নটা বাতাসে ঝুলেও রইল। আমি অনেকক্ষণ চুপ করে রইলাম, তারপর ধীরে বললাম, ক্ষমা মানে ফিরে যাওয়া না ইয়াসিন, ক্ষমা মানে নিজের ভেতরে শান্তি খোঁজা। সে কিছুক্ষণ বলল না। আমি আবার বললাম, আমি তোমাকে ঘৃণা করি না, কিন্তু আমি আর সেই জায়গায় ফিরতে পারবো না। এই কথাটা তার চোখের ভেতর ভেঙে পড়ার মতো কিছু তৈরি করলো। সে আর কিছু বলল না, ধীরে ধীরে পিছনে সরে গেল। আমি হাঁটা শুরু করলাম, এবার আর পিছনে তাকালাম না। সেদিন বিকেলে আমি মায়ের কবরের পাশে গেলাম। হাতে কোনো ফুল ছিল না, কোনো নাটকীয়তা ছিল না, শুধু আমি। কবরের সামনে দাঁড়িয়ে আমি ধীরে বললাম, মা, তোমার সত্যটা আমি শেষ পর্যন্ত ধরে রেখেছি। বাতাস একটু নড়ে উঠল। আমি জানি না সেটা কোনো উত্তর ছিল কি না, কিন্তু আমার ভেতরে একটা অদ্ভুত শান্তি নেমে এলো। সেই দিন রাতেই খবর পেলাম রায়ানকে আনুষ্ঠানিকভাবে জেলে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলার তদন্ত এখন আরও গভীরে যাচ্ছে। মালতী বেগমের নামও তদন্তের আওতায় এসেছে, তবে এখনো পুরো সিদ্ধান্ত হয়নি। কিন্তু আমার কাছে এই খবরগুলো আর আগের মতো ঝড় তুলল না, কারণ আমি জানতাম বিচার এখন আমার হাতে না, আইনের হাতে। আর আমি সেই জায়গা থেকে বের হয়ে এসেছি। পরের কয়েকদিন আমি একা ছিলাম, না কোনো কল, না কোনো চাপ, শুধু নিজের সাথে থাকা। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম আমার ভেতরে একটা নতুন মানুষ তৈরি হচ্ছে, যে আর কারো অনুমতির অপেক্ষায় নেই, আর কারো সিদ্ধান্তে নিজের জীবন চালায় না। একদিন সকালে আমি জানলার পাশে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দরজায় একটা চিঠি এলো। মিস্টার ইয়াসিন। চিঠিটা ছোট লেখা ছিল, আমি জানি আমি তোমাকে হারিয়েছি, কিন্তু তুমি আমাকে সত্যটা দেখিয়েছো। আমি এখন নিজের ভেতর বাঁচতে শিখছি। যদি কখনো দেখা হয়, সেটা অভিযোগ নিয়ে না, শুধু নীরবতার সাথে হোক। আমি চিঠিটা পড়ে অনেকক্ষণ চুপ করে রইলাম, তারপর ধীরে বাজ করে রেখে দিলাম। কোনো রাগ ছিল না, কোনো কষ্টও ছিল না, শুধু একটা অধ্যায়ের শেষ স্বীকার করা। সেদিন সন্ধ্যায় আমি আবার মায়ের ছবি সামনে বসেছিলাম। আমি হালকা হেসে বললাম, মা, তোমার মেয়ে আর আগের মতো নেই। বাইরে সূর্য ডুবে যাচ্ছিল, আর ভেতরে আমি বুঝতে পারছিলাম কিছু হারানোই আসলে নিজের খোঁজ পাওয়ার শুরু। রাতটা ছিল খুব শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরে আর কোনো অস্থিরতা ছিল না। আমি জানালার পাশে বসেছিলাম। বাইরে শহরের আলো একে একে নিভে আসছিল, যেন পুরো পৃথিবী ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে। কিন্তু আমার ভেতরে প্রথমবারের মতো কোনো যুদ্ধ ছিল না, কোনো চাপ ছিল না, শুধু একটা স্থির নীরবতা ছিল, যেটা অনেক লড়াইয়ের পর আসে। হঠাৎ ফোনটা বেজে উঠল, অচেনা নম্বর। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম, তারপর ধরলাম। অপর পাশ থেকে একজন নারী কণ্ঠ বলল, আপনি কি আইরিন রহমান? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আমি রেজিস্ট্রি অফিস থেকে বলছি। আপনার মায়ের সম্পত্তি সংক্রান্ত সব কাগজপত্র এখন সম্পূর্ণভাবে আপনার নামে আপডেট করা হয়েছে। এখন থেকে আপনি একমাত্র আইনগত মালিক। আমি চোখ বন্ধ করলাম। এই কথাটা শোনার জন্য এত যুদ্ধ, এত কষ্ট, এত নীরব রাত পেরোতে হয়েছে। আমি ধীরে বললাম, ধন্যবাদ। ফোনটা কেটে গেল। আমি কিছুক্ষণ বসে রইলাম, কিন্তু এবার ভেতরে কোনো ঝড় ছিল না, শুধু একটা গভীর শান্ত স্বীকারোক্তি যে লড়াই শেষ হয়েছে। পরের দিন আমি কোর্টের পথে গেলাম না, আমি অফিসেও গেলাম না, আমি সোজা মায়ের কবরের দিকে গেলাম। হাতে কিছু ফুল ছিল, কিন্তু আজ ফুলের চেয়ে আমার নীরবতাই বেশি ভারী ছিল। কবরের সামনে বসে আমি বললাম, মা, সব ঠিক হয়ে গেছে। বাতাস ধীরে নড়ে উঠল। আমি জানি না সেটা উত্তর ছিল কি না, কিন্তু আমার ভেতরে একটা হালকা হাসি চলে এলো। সেই হাসি ছিল না আনন্দের, ছিল না দুঃখের, ছিল শুধু শান্তির। আমি উঠে দাঁড়ালাম, এবার আর পেছনে তাকালাম না। সেই বিকেলে আমি বাসায় ফিরে এলাম। বাসাটা এখন অনেক বড় মনে হচ্ছিল, ভয়ঙ্কর না, বরং নিজের মতো। আমি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালাম। হঠাৎ দরজায় হালকা নক পড়ল। আমি দরজা খুললাম। মিস্টার ইয়াসিন।
এইবার তার মুখে কোনো নাটকীয়তা নেই, কোনো দাবি নেই, শুধু একটা সাধারণ মানুষ যে নিজের ভুল বুঝে ফেলেছে। সে বলল, আমি শেষবারের মতো আসলাম। আমি কিছু বললাম না। সে ধীরে বলল, আমি নতুন করে শুরু করছি নিজের মতো করে। তুমি কি আমাকে ক্ষমা করতে পেরেছো? আমি তার দিকে তাকালাম। এই প্রশ্নটা আর আমাকে কাঁপালো না। আমি ধীরে বললাম, ক্ষমা মানে সম্পর্ক না ইয়াসিন, ক্ষমা মানে নিজের ভেতরের বার কমানো। সে মাথা নিচু করলো। তার চোখে এবার কোনো আশা নেই, শুধু বোঝাপড়া। সে ধীরে বলল, তুমি অনেক শক্ত হয়ে গেছো। আমি হালকা হাসলাম। আমি শক্ত হইনি, আমি শুধু ভাঙার পর নিজেকে আবার গুছিয়ে নিয়েছি। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে চলে গেল। আমি দরজা বন্ধ করলাম। এবার আর কোনো বার ছিল না। রায়ান জেলে, মালতী বেগম তদন্তের মুখে, ইয়াসিন তার নিজের পথে চলে গেছে, আর আমি এখন এখানে দাঁড়িয়ে আছি নিজের জীবনের সামনে। সেই রাতে আমি ল্যাপটপ খুললাম, একটা নতুন ফাইল বানালাম, নাম দিলাম আমার শুরু। আমি লিখতে শুরু করলাম আমার গল্প না, আমার জীবন, যেখানে কেউ আমাকে ভাঙেনি, বরং আমি নিজেকে আবার খুঁজে পেয়েছি। বাইরের রাত ছিল, কিন্তু ভেতরে আলো ছিল, আর সেই আলোটা কারো দেওয়া না, সেটা আমার নিজের। আমি জানালার দিকে তাকালাম। শহরটা শান্ত, আর আমি প্রথমবারের মতো বুঝলাম সব শেষ হয়ে গেলে জীবন থেমে যায় না, শুধু নতুনভাবে শুরু হয়। সমাপ্ত গল্প, ভাঙা বিশ্বাসের হিসাব। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।